পৃষ্ঠা 169। প্রশ্ন 6। মহুয়া পালার নারী চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো। উত্তর: ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত মহুয়া পালার নারী চরিত্রগুলি মহুয়া, পালংসই এবং নদের চাঁদের মা। মহুয়ার চরিত্র: ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত মহুয়া পালাটি শ্রেষ্ঠত্বের দাবি রাখে। দ্বিজ কানাই এই পালাটির রচয়িতা। এই লোককবি পালাটির নায়িকার নাম নির্বাচনে তাঁর কবিত্বময় দৃষ্টিশক্তির পরিচয় দিয়েছেন। আমরা লক্ষ্য করি গীতিকার নায়ক নায়িকারা, বিশেষত নায়িকারা, তাদের স্বর্গীয় প্রেমের জন্য কতই না কৃচ্ছ সাধন করেছে, কিন্তু পরিণামে তাদের ত্যাগ, তিতিক্ষা, কৃচ্ছ সাধন সব ব্যর্থ হয়ে গেছে। তবে একথা সত্য যে তারা যেমন স্মরণীয় হয়েছে এবং মহীয়সী রূপে আমাদের স্বীকৃতি লাভের অধিকারিণী হয়েছে। মহুয়া শুধু দৈহিক সৌন্দর্যের অধিকারিণী ছিল না, তার ছিল অপর্যাপ্ত আত্মিক সম্পদ। ষোড়শী মহুয়ার দৈহিক সৌন্দর্যে এক প্রকার মাদকতা ছিল তার নামের মতোই। অভিজাত পরিবারের বিত্তবান নদের চাঁদ প্রথম দর্শনেই প্রেমাভিভূত হয়ে পড়ে, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। প্রেমের আবেদন সাধারণত আসে পুরুষের কাছ থেকে। লজ্জাশীলা রমণী কখনোই প্রথমে এই ব্যাপারে সোচ্চার হয় না। নদের চাঁদের প্রেম নিবেদনেও মহুয়া লজ্জাশীলতার পরিচয় দিয়েছে। সে বেদের দলের অন্তর্ভুক্ত হলেও লজ্জা তার মজ্জাগত। তাই সে বলেছে, তুমি তো ভিন দেশী পুরুষ, আমি ভিন্ন নারী, তোমার সঙ্গে কইতে কথা, আমি লজ্জায় মরি। মহুয়া যতই লজ্জার কথা বলুক না কেন, অনুকূল পরিবেশ তাকে করে তুলেছে বাঙ্ময়। নদের চাঁদ তার পরিচয় জানতে চাইলে মহুয়া তার অন্তর্লীন বেদনাকে গোপন করতে পারেনি। নদের চাঁদের একটু সহানুভূতির স্পর্শে সে তার মনের গোপন বেদনাকে প্রকাশ করেছে। নাহি আমার মাতা পিতা গর্ভ সুদর ভাই, সুতের হেওলা ওইয়া ভাইসা বেড়াই, কপালে আছিল লিখন বাইদ্যার সঙ্গে ফিরি, নিজের আগুনে আমি নিজে পুইরা মরি। পৃষ্ঠা 170। নদের চাঁদের কাছে সে যেন আরও বেশি অকপট হয়ে পড়েছে। তাই তার মুখে শোনা গেছে, এই দেশে দরদি নাই রে কারে কইবাম কথা, কোন জন বুঝবে আমার পুরা মনের ব্যথা। অবাগিনী নারী বুঝতে পেরেছে নদের চাঁদের তার প্রতি দুর্বলতার কথা। তাই সে অসাধারণ বুদ্ধির পরিচয় দিয়ে কৌশলে জেনে নিতে চেয়েছে নদের চাঁদ বিবাহিত কিনা। নদের চাঁদ বিবাহিত নয় জেনে সে খুশি হলেও বাইরে তা প্রকাশ না করে বরং কৃত্রিম ক্ষোভ প্রকাশ করেছে সে নদের চাঁদের মা বাবার প্রসঙ্গ এনে। কঠিন তোমার মাতা পিতা, কঠিন তোমার হিয়া, এমন যৌবন কালে নাহি দেছে বিয়া। মহুয়ার অভিযোগকে শিরোধার্য করে নিয়ে নদের চাঁদ স্পষ্ট ঘোষণা করেছে যে সে মহুয়ার মতো কন্যাকে পেলে বিবাহ করতে রাজি। কৃত্রিম ভৎসনা প্রকাশ পেয়েছে মহুয়ার কণ্ঠে। লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তর, গলায় কলসি বাইন্ধা জলে ডুইব্বা মর। এরপর প্রতিদিন সন্ধ্যায় মহুয়া জলের ঘাটে উপস্থিত থেকেছে এবং সারা রাত্রি কাটে তার বেদনাশ্রু ত্যাগে। মহুয়ার ভাবান্তর লক্ষ্য করে সখী তাকে 7টি দিন জলের ঘাটে না যাওয়ার পরামর্শে সম্মত হতে পারেনি। সে গভীরভাবে নদের চাঁদের প্রেমাসক্ত হয়েছে। সখীকে সে নদের ঠাকুরকে স্বামিত্বে বরণ করার কথা অকপটে জানিয়েছে। বন্ধুর জন্য, প্রেমিকের জন্য সে পারে না এমন কোনো কাজ নেই। বন্ধুরে লইয়া আমি ওইবাম দেশান্তরী, বিষ খাইয়া মরবাম কিংবা গলায় দিয়াম দড়ি। পরবর্তী ঘটনা পরম্পরায় আমরা জেনেছি যে নদের চাঁদের প্রতি মহুয়ার আকর্ষণ নিছক মোহমাত্র ছিল না। শেষবারের মতো মিলিত হয়ে আসন্ন বিচ্ছেদের ব্যথায় সে প্রেমিকের উদ্দেশ্যে জানিয়েছে, তিলেক মাত্র না দেখিলে হইরে পাগলিনী, পিঞ্জরায় বা ইন্ধা রাখছে পাগলা পঙ্খিনী। তবুও সে নদের চাঁদকে চলে যেতে বলেছে, তার আশা ত্যাগ করে, কারণ সর্দার হুমরা বেদে তাদের মিলনকে মেনে নিতে ইচ্ছুক নয়। হুমরা বেদে নদের চাঁদের হাত থেকে মহুয়াকে বাঁচাবার জন্য স্থান ত্যাগ করে চলে গেছে। বিচ্ছেদ বেদনায় মহুয়া খাদ্য এমনকি জলগ্রহণে বিরত থেকেছে। দীর্ঘ 6 মাস এইভাবে চরম কৃচ্ছ সাধনে মহুয়ার দিন কেটেছে। চোখে ঘুম নেই, সর্বাঙ্গে যন্ত্রণা, কোনো কিছুতে তার মন নেই।
নদের চাঁদের চিন্তায় তার দেহ কালিবর্ণ হয়েছে। কবি জানিয়েছেন, এই রূপ হইয়াছে কন্যার সংশয় ও জীবন। দীর্ঘ 6 মাস পর নদের চাঁদের উপস্থিতি ঘটেছে মহুয়ার কাছে। কিন্তু হুমরা বেদের কাছ থেকে নিস্তার নেই নদের চাঁদের। হুমরা মহুয়ার হাতে ছুরি তুলে দিয়ে নদের চাঁদকে হত্যা করার নির্দেশ দিয়েছে। পালক পিতা নির্দেশ অগ্রাহ্য করার পরিণতি সম্পর্কে সে সম্যক সচেতন। প্রাণাধিক প্রিয় নদের চাঁদকে সে 3 বার ছুরিকাঘাত করার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি। মহুয়ার কথায়, তুমারে মারিয়া আমি কেমনে যাইবাম ঘরে, পাষাণ হইয়া মাও বাপে বধিল আমারে। শেষ পর্যন্ত মহুয়া আত্মঘাতিনী হবার জন্য মনস্থির করেছে। নদ্দার ঠাকুরই মহুয়াকে আত্মহননের পথ থেকে বিরত করেছে। মহুয়া নদ্দার ঠাকুরকে মায়ের কাছে ফিরে গিয়ে সুন্দরী রমণী বিবাহ করে সুখে দাম্পত্য জীবন ভোগ করতে অনুরোধ করেছে। নদের চাঁদের প্রতি মহুয়ার গভীর ভালোবাসার প্রমাণ পাই যখন সে নদের চাঁদের শারীরিক ও মানসিক ক্লেশের জন্য নিজেকে দায়ী করে। বড়া মনের পুত্র তুমি রাজারও ছাওয়াল, তোমার সুখের ঘরে আমি হইলাম কাল। পৃষ্ঠা 171। কিন্তু নদ্দার চাঁদ নাছোড় বান্দা, সে কোনো কিছুর বিনিময়ে মহুয়াকে হারাতে রাজি নয়। মহুয়ার জন্যই সে তার পিতামাতাকে ত্যাগ করেছে, স্বেচ্ছায় সে জাত খুইয়েছে। এরপর মহুয়া মরিয়া হয়েছে নদের চাঁদকে পাবার জন্য। প্রেমিককে নিয়ে সে দেশান্তরী হওয়ার পরিকল্পনা করেছে। হুমরা বেদের ঘোড়ায় চড়ে তারা কিছু পথ অতিক্রম করার পর এক সদাগরের সহায়তায় নদী পার হওয়ার পর এক দুষ্ট সাধুর পাল্লায় পড়েছে। সাধু মহুয়ার যৌবনে আকৃষ্ট হয়ে তাকে লাভ করার জন্য নদের চাঁদকে, আবার পড়ছি, সাধু মহুয়ার যৌবনে আকৃষ্ট হয়ে তাকে লাভ করার জন্য নদের চাঁদকে নদীর জলে ফেলে দিয়েছে। নিজের প্রত্যুৎপন্ন মতিত্বতায় সে প্রেমের অভিনয় করে সাধুকে বিষ মিশ্রিত পান খাইয়ে অচৈতন্য করে দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেছে। প্রেমের অমোঘ শক্তির বলেই সে সাধুর চক্রান্তের জাল ছিন্ন করে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। সে নদের চাঁদের হেনস্থার জন্য বারবার নিজেকে দায়ী করেছে। নিজের দুঃখ কষ্টের প্রতি সে বিন্দুমাত্র গুরুত্ব আরোপ করেনি। আমারও লাগিন ছাড়ল সে যে সুখের ঘর বাসা, আমারও লাগিন লইল নদীর কূলে বাসা। সাধুর অসদাচরণের কারণ হিসেবে সে নিজেকেই দোষী সাব্যস্ত করেছে। দুশ্মন হইল সাধু আমারও লাগিয়া, পরাণ হারাইল বন্ধু জলেতে ডুবিয়া। নদের চাঁদবিহীন জীবন সে রাখতে চায়নি। বিধাতার অসীম করুণায় সে মৃতপ্রায় নদের চাঁদের হদিশ পেয়েছে এবং সন্ন্যাসীর সহায়তায় তাকে বাঁচিয়ে তুলেছে। এই সন্ন্যাসীও মহুয়ার দৈহিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছে। বেচারি মহুয়ার কপালে সুখ নেই, আপনা মাংসে হরিণা বৈরী। সন্ন্যাসীর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য সে অসুস্থ নদের চাঁদকে নিজের কাঁধে তুলে নিয়ে গভীর রাত্রিতে পলায়ন করেছে। তারপর দীর্ঘ 6 মাসের সেবায় সে নদের চাঁদকে সুস্থ করে তুলেছে। মনের সুখে নিভৃতে প্রকৃতির বুকে লোকচক্ষুর আড়ালে দাম্পত্য জীবন যাপন করেছে। কিন্তু হতভাগিনী মহুয়ার কপালে দীর্ঘ সুখ লেখা নেই। তাই হুমরা বেদে তাদের সন্ধান পেয়ে হাজির হয়েছে তাদের শান্তির নীড়ে। মহুয়ার পালংসই বাঁশি বাজিয়ে মহুয়াকে জানিয়ে দিয়েছে হুমরা বেদের উপস্থিতি। দীর্ঘ কষ্ট সাধনার পর যখন সবে মহুয়া সুখের মুখ দেখেছে, সুখের বাসর সজ্জা ভেঙে যাওয়ার সম্ভাবনায় মহুয়া বিচলিত হয়ে পড়েছে। আশাভঙ্গের বিলাপ ধ্বনিত হয়েছে তার কণ্ঠে। আইজ নিশি থাকরে বন্ধু আমার বুকে শুইয়া, আর না দেখিব মুখ পরভাতে উঠিয়া। মূর্তিমান বিভীষিকা হয়ে হুমরা বেদে উপস্থিত হয়েছে ছুরি নিয়ে। তার নির্দেশ মতো তার পালক পুত্র সুজনকে বিবাহ করতে হবে মহুয়াকে এবং তার আগে নদের চাঁদকে করতে হবে ছুরিকাঘাত। পালক পিতার নির্দেশ পালনের চেয়েও মৃত্যুই শ্রেয় মনে হয়েছে মহুয়ার কাছে। কেমনে বাড়িব আমি পতির গলায় ছুরি, খাড়া থাকো বাপ তুমি আমি আগে মরি। প্রেমের মর্যাদা রক্ষার জন্য আত্মঘাতিনী হয়ে জ্বালা জড়িয়েছে মহুয়া পালার সুন্দরী নায়িকা মহুয়া। পালংসইয়ের চরিত্র।
পালংসই হুমরা সর্দারের বেদের দলের একজন নারী, মহুয়ার একজন প্রকৃত বান্ধবীসয়ী। মহুয়ার দুঃখে সে কাতর হয়েছে, ব্যথায় সমব্যথী হয়েছে। পৃষ্ঠা 172। মহুয়ার জীবন এবং মৃত্যুর সে সহচরী। মহুয়া এবং নদের চাঁদের পবিত্র প্রেমের কথা পালংসই প্রথম অনুভব করতে পেরেছিল। মৃত মহুয়ার জন্য তার বেদনার আরতি, উঠো উঠো সখী তুমি কত নিদ্রা যাও, আমি ডাকি পালংসই একবার কথা কও। জলের ঘাটে নিত্য সন্ধ্যাবেলায় মহুয়ার সঙ্গে নদের চাঁদের সাক্ষাতে বিপদের কথা চিন্তা করে পালংসই মহুয়াকে অনুরোধ করেছে 7 দিন জলের ঘাটে না যাবার। শুনো 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 গো বইন, মোর কথাটি রাখো, 7 দিন না যাও জলের ঘাটে, ঘরে বৈশা থাকো। জঙ্গলের মাঝে মহুয়া নদের চাঁদের বসবাস টের পেয়ে হুমরা বেদে যখন তাদের সন্ধানে যায়, পালংসই বাঁশি বাজিয়ে সংকেত জানিয়েছে সখীকে বিপদের বার্তা জানিয়ে। আমার পালংসই বাঁশি বাজাইল, সামাল করিতে পরাণ ইশারায় কহিল। প্রেমের মর্যাদা রক্ষায় মহুয়া আত্মঘাতিনী হলে দুইজনকেই কবর দিয়ে বেদের দল সেই স্থান ত্যাগ করে চলে যাওয়ার পর রইল তথা পালংসই সুখ দুঃখের সাথী। কান্দিয়া পোহায় কন্যা যায় রে দিনও রাতি, চোখেরও জলেতে ভিনায় কয় বরের মাটি, শোকেতে পাগল কন্যা করে কান্দাকাটি। স্বল্প পরিসরে পালংসইয়ের চরিত্রটি চিত্রিত হলেও পাঠকের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে। মহুয়ার প্রতি অসীম ভালোবাসায় মৃত্যুর পরেও সে মহুয়ার কবর ছেড়ে যেতে পারেনি। মাতৃচরিত্র। মহুয়া পালায় উপস্থাপিত নদের চাঁদের অভাগিনী জননীর চরিত্র আলোচনা করার প্রয়োজন। এই চরিত্রটি কিছুটা কাব্যে উপেক্ষিতা চরিত্রের মতো। মহুয়া পালা 3য় পরিচ্ছেদে নদের চাঁদ বেদের খেলা দেখবার আয়োজন প্রসঙ্গে মাতৃ আজ্ঞা চেয়েছে। তোমার আদেশ পাইলে মাগো, আর কিছু নাই, আর না কিছু চাই। আবার পড়ছি। তোমার আদেশ পাইলে মাগো, আর না কিছু চাই, আদেশ যদি করো মাগো তামসা করাই। মায়ের প্রতি নদের চাঁদের এই আনুগত্য বা ভক্তি কিছুটা শিথিল হয়েছে মহুয়া তার জীবনে আসার পর। মহুয়া কৌশলে নদের চাঁদ অবিবাহিত জেনে কৃত্রিম ক্ষোভ প্রকাশ করেছে নদের চাঁদের পিতামাতার প্রতি, কিন্তু নদের চাঁদ তার প্রতিবাদ করেনি। কঠিন তোমার মাতা পিতা, কঠিন তোমার হিয়া। মহুয়া তার পালক পিতা হুমরা বেদের সঙ্গে বামুনকান্দা গ্রাম পরিত্যাগ করলে বিরহকাতর নদের চাঁদও দেশান্তরী হয়েছে, কিন্তু মায়ের কাছে সে তীর্থ করতে যাচ্ছে বলে মিথ্যাচার করেছে। নদের চাঁদ তার মায়ের একমাত্র সন্তান, তাই তার চোখের মণি। তিলেক দণ্ড না দেখিলে হই যে পাগল পাড়া। পুত্র বিয়োগ ব্যথায় তাঁর আত্মঘাতিনী হওয়া ছাড়া কোনো গতি থাকবে না, তিনি অকপটে তাও প্রকাশ করেছেন। পৃষ্ঠা 173। তোমারে না দেখিলে পুত্র গলে দিবাম কাতি। নদের চাঁদকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে কত কষ্ট করে সন্তানকে তিনি পালন করে বড় করে তুলেছেন। আত পিঠ খাইল মায়ের গুয়ে আর মুতে, আত পিঠ খাইল দারুণ মাঝমাসা শীতে। মাতার কোনো কাকতি মিনতি কার্যকরী হয়নি। নদের চাঁদ নির্দাচ্ছন্না জননীকে ছেড়ে গৃহত্যাগী হয় গভীর রাতে মহুয়ার কারণে। মহুয়ার সঙ্গে নদের চাঁদের মিলনের ব্যাপারে হুমরা বেদে যখন তীব্র বিরোধিতা করেছে, এমনকি মহুয়ার হাতে বিষ মাখানো ছুরি তুলে দিয়েছে, তখন মহুয়াই নদের চাঁদকে অনুরোধ করেছে মায়ের সন্তান মায়ের বুকে যেন ফিরে যায়। নদের চাঁদ এই পরামর্শে কান দেয়নি। মহুয়ার আসক্ত হয়ে দুশ্চরিত্র সাধুর চক্রান্তে যখন তার ডিঙি থেকে নদের চাঁদ জলে নিক্ষিপ্ত হয়েছে, মৃত্যু আসন্ন জেনে সে বিলাপ করেছে, না দেখিল বাপে আর না দেখিল মায়, পড়িয়া দুশ্মনের হাতে আমার প্রাণ যায়। পরবর্তীকালে হুমরা বেদের আদেশে তার সঙ্গীরা নদের চাঁদকে হত্যা করেছে। অবান্তর বিবেচনায় লোক কবি নদের চাঁদের মৃত্যুতে পুত্র শোকাতুর মায়ের অবস্থার বর্ণনা করেননি। তবুও আমরা অনুমান করে নিতে পারি এবং এই দুঃখিনী মায়ের সমব্যথী হয়ে দুফোঁটা চোখের জল ফেলতে পারি তার জন্য। প্রশ্ন 7। ময়মনসিংহ গীতিকায় যে স্বাধীন প্রেমের চিত্র রূপায়িত হয়েছে, মহুয়া পালাটির মধ্যে তা কতখানি পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। উত্তর। পূর্ব ময়মনসিংহের জনসমাজ কয়েকটি আর্যেতর জাতি দ্বারা গঠিত। তাদের মধ্যে প্রধান হল কোচ। এরা মূল ইন্দো মঙ্গোলয়েড জাতির একটি শাখা, বোড়ো জাতি থেকে উদ্ভূত। বোড়ো জাতি মাতৃতান্ত্রিক।
এদের অন্যান্য শাখা গারো ও খাসি ভারতবর্ষের প্রবলতম মাতৃতান্ত্রিক জাতি বলে পরিচিত। মাতৃতান্ত্রিক সমাজ স্ত্রী প্রধান, সেই জন্য গীতিকাগুলির মধ্যে স্ত্রী চরিত্রই প্রাধান্য লাভ করেছে। গীতিকাগুলি প্রেমমূলক, সেই কারণে প্রেমের ক্ষেত্রেই নারী চরিত্রগুলির প্রাধান্য লক্ষ্য করা যায়। বলিষ্ঠ নারীত্বের মর্যাদা গীতিকাগুলির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। মহাকবি কালিদাস তাঁর নাটক এবং কাব্যের মধ্যে স্বাধীন প্রেমের যে পরিচয় দিয়েছেন তা সমাজনীতির সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমায়িত। রামায়ণের সীতার চরিত্রের আদর্শ মধ্যযুগের প্রায় সকল আখ্যায়িকা কাব্যের নারী চরিত্রগুলিকে প্রভাবিত করেছে, কিন্তু ময়মনসিংহ গীতিকার নারী চরিত্রগুলিকে স্বতন্ত্র মনে হয়। স্বকীয় মহিমা ও গৌরবে স্বয়ংসম্পূর্ণ নারীর একটি বিশিষ্ট সত্তা এই চরিত্রগুলির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। এই প্রসঙ্গে ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মন্তব্য প্রণিধানযোগ্য। ইহাদের প্রধান বৈশিষ্ট্য এই যে ইহারা যেন এই অঞ্চলের নদ নদী হাওর অরণ্য বিবৃত প্রাকৃতিক সত্তারই অবিচ্ছেদ্য অঙ্গ। সেই জন্য স্বভাবের মাধুর্য সারল্য হিংস্রতা ও বিচিত্র হৃদয়াবেগ ইহাদের মধ্য দিয়া নানাভাবে বিকাশ লাভ করিয়াছে। প্রকৃতি জগতের সৌন্দর্য ও সংযমের অন্তরালে যেমন তাহার একটি ভয়াবহ শক্তির পরিচয় ও প্রচ্ছন্ন হইয়া থাকে, এই নারী চরিত্রগুলির উপস্থিতি সেই সৌন্দর্য সংযমের অন্তরালে তাহাদের এই নারী চরিত্রগুলির উপরিস্থিত সেই সৌন্দর্য ও সংযমের অন্তরালে তাহাদের এক দুর্জয় শক্তির পরিচয় প্রচ্ছন্ন হইয়া আছে। তাহাদের এই শক্তি তাহাদের স্বাধীন প্রেমিকা সত্তাকে অবলম্বন করিয়া বিকাশ লাভ করিয়াছে। ভারতীয় সাহিত্যে প্রেমিকা নারীর স্বাধীন সত্তা নাই। সমাজ অঙ্গুলি নির্দেশ করিয়া তাহাদিগকে যে পথ দেখাইয়া দিয়াছে সেই পথই তাহারা অনুসরণ করিয়া অগ্রসর হইয়াছে। কিন্তু ময়মনসিংহ গীতিকার নায়িকাগণ তাহাদের প্রেমানুভূতির অভিব্যক্তিতে সব সংস্কার মুক্ত এবং স্বাধীন। পৃষ্ঠা 174। এইখানে ভারতীয় সাহিত্যের এমনকি মধ্যযুগের বাংলা সাহিত্যেরও নায়িকা চরিত্রের সঙ্গে ময়মনসিংহ গীতিকার নায়িকা চরিত্রের পার্থক্য লক্ষ্য করা যায়। গীতিকার কোনো নারী চরিত্রের আচরণই তার পিতা বা অন্য কোনো অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়নি। বিবাহের ব্যাপারে এরা প্রত্যেকেই স্বাধীন। দ্বিজ কানাই রচিত ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত মহুয়া পালায় নায়ক নায়িকা নদ্দার চাঁদ ও মহুয়ার প্রেমের শুভ সূচনা ঘটেছে নদ্দার চাঁদের বাড়িতে মহুয়া বেদের বাঁশের খেলা দেখানোকে উপলক্ষ করে। প্রথম দর্শনেই নদ্দার চাঁদ মহুয়ার প্রেমে পড়ে থাকে, যাকে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট। যখন নাকি বাইদার ছেড়ি বাসে মাইল লারা, বৈশা আছিল নদ্দার ঠাকুর উইঠা ওইল খাড়া, দড়ি বাইয়াই উঠা যখন বাসে বাজি করে, নৈদার ঠাকুর উইঠা কয় পইরা নাকি মরে। এই আচরণ সাধারণ দর্শকের নয়, পূর্বরাগে আবিষ্ট প্রেমিকের। মহুয়া খেলা দেখিয়ে পুরস্কার চাইলে নদ্দার চাঁদ মনে মনে বলেছে, মনে বলে নদ্দার ঠাকুর মন যেন তার পাই। এরপর সন্ধ্যায় জলের ঘাটে মহুয়ার সঙ্গে নদ্দার চাঁদের সাক্ষাৎ হলে তার হৃদয়ের ভালোবাসাকে উৎসারিত করে দিয়েছে সে। জলভর সুন্দরী কন্যা জলে দিছ ঢেউ, হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ। ভিনদেশি পুরুষের সঙ্গে কথা বলতে মহুয়া স্বাভাবিক নারীর মতো লজ্জাবোধ করলেও তাদের কথোপকথনের মধ্যে উভয়ের পরিচয় উভয়ের কাছে প্রকাশিত হয়। লোককবি সুন্দরভাবে তাদের কথোপকথনকে উপস্থাপিত করেছেন নাটকীয়ভাবে। মহুয়া কপট ক্ষোভে নদ্দার চাঁদকে তিরস্কার করে, লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তর, গলায় কলসি বাইন্ধা জলে ডুইব্বা মর। নদ্দার চাঁদও উত্তর দিয়েছে, কোথায় পাবাম কলসি কন্যা, কোথায় পাবাম দড়ি, তুমি হও গহীন গাং, আমি ডুইব্বা মরি। মহুয়ার ভৎসনা যে কৃত্রিম তার পরিচয় পাওয়া যায় প্রতিদিন তার জলের ঘাটে যাওয়ার বর্ণনায় এবং সারা রাত্রি চোখের জল ফেলার মধ্যে দিয়ে। পালংসই তাকে 7 দিন ঘাটে না যাওয়ার কথা বলেছে। সে পালংসইয়ের কাছে অকপটে স্বীকার করেছে, চন্দ্র সূর্য সাক্ষ্যসই সাক্ষী হইও তুমি, নদ্দার ঠাকুর হইল আমার প্রাণেরও স্বামী। নদ্দার চাঁদের জন্য মহুয়া সব করতে পারে। পরবর্তী ঘটনাগুলির মধ্যে প্রমাণ পাওয়া যায় যে নদ্দার চাঁদের প্রতি আকর্ষণ
মহুয়ার কাছে শুধু মোহমাত্র ছিল না, তবুও সে নদ্দার চাঁদকে অনুরোধ করেছে তাকে লাভ করার আশা ত্যাগ করে ঘরে চলে যেতে, কারণ হোমরা বেদে তাদের মিলনকে স্বীকার করতে ইচ্ছুক নয়। হোমরা বেদে তার দলবল নিয়ে তাদের বাসস্থান ছেড়ে মহুয়াকে নিয়ে চলে গেছে অনেক দূরে। দীর্ঘ 6 মাস কৃচ্ছ সাধনে কাটানোর পর নদ্দার চাঁদ মহুয়ার খোঁজ পেয়েছে, আবার তাদের মিলন হয়েছে। হোমরা বেদে জানতে পেরে মহুয়ার হাতে নদ্দার চাঁদকে হত্যা করার জন্য ছুরি তুলে দিয়েছে। প্রাণাধিক প্রিয় নদ্দার চাঁদকে মহুয়া হত্যা করতে পারেনি। এরপর নাটকীয়ভাবে নদ্দার চাঁদকে হোমরা বেদের ঘোড়ায় চাপিয়ে মহুয়া পলায়ন করেছে, সাধু সদাগরের সাহায্যে নদী পার হয়েছে। পৃষ্ঠা 175। সাধু সদাগর তার দিকে কামনার হাত বাড়িয়েছে এবং নদ্দার চাঁদকে ডিঙি থেকে ফেলে দিয়েছে। কৌশলে মহুয়া সাধু সদাগরের ডিঙি ডুবিয়ে জলে ঝাঁপ দিয়েছে। মৃতপ্রায় নদের চাঁদকে খুঁজে পেয়েছে ভাঙা মন্দিরে এবং বনের মাঝে সাক্ষাৎ পাওয়া সন্ন্যাসীর সাহায্যে নদের চাঁদকে সুস্থ করতে চেয়েছে, কিন্তু সন্ন্যাসীর হাত থেকে নিজেকে রক্ষা করতে আবার অসুস্থ নদ্দার চাঁদকে কাঁধে করে নিয়ে গভীর রাত্রিতে পলায়ন করেছে। 6 মাসের সেবায় নদ্দার চাঁদ সুস্থ হয়েছে এবং তারা কিছুদিন সুখে দাম্পত্য জীবনযাপন করেছে প্রকৃতির বুকে, লোকচক্ষুর আড়ালে। শেষ রক্ষা হয়নি, হোমরা বেদে সেখানেও হাজির। পালংসই বাঁশি বাজিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে চেয়েছে। মহুয়ার করুণ বিলাপ মূর্ত হয়ে উঠেছে। আইজ নিশি থাকরে বন্ধু আমার বুকে শুইয়া, আর না দেখিব মুখ পরভাতে উঠিয়া। বনের খেলা সাঙ্গ হলো যাব জমের দেশ, এই কথা কহি আমি শুনহ বিশেষ। পালক পিতার নির্দেশ পালন করা অপেক্ষা মহুয়া মৃত্যুকেই শ্রেয় জ্ঞান করেছে। কেমনে মারিব আমি পতির গলায় ছুরি, খাড়া থাকো বাপ তুমি, আমি আগে মরি। মহুয়া প্রেমের মর্যাদা রক্ষার জন্য আত্মঘাতিনী হয়েছে। প্রশ্ন 8। মহুয়া পালার পুরুষ চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো। উত্তর। দ্বিজ কানাই রচিত পূর্ব ময়মনসিংহ গীতিকার অন্তর্গত মহুয়া পালার পুরুষ চরিত্রগুলি হল: 1. নদের চাঁদ, 2. হুমরা বেদের সর্দার, 3. মাইনকিয়া হুমরা বেদের সঙ্গী, 4. সাধু সদাগর, 5. সন্ন্যাসী। 1. চরিত্র নদের চাঁদ। রবীন্দ্রনাথ তাঁর বিসর্জন নাটকের এক স্থানে বলেছেন, দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ। মধ্যযুগের মঙ্গলকাব্যের কবিরা দেবতার সামনে মনুষ্যত্ব বলি দিয়েছেন। এই কারণে দেখা যায় রুচি বিকারের ফলে দেবতার নামে তারা নিজেদের ঘৃণিত রুচির প্রকাশ ঘটাতে দ্বিধাবোধ করেননি। কিন্তু ময়মনসিংহ গীতিকার পল্লী কবিদের সামনে কোনো দেব প্রতিমা না থাকায় তাঁরা তাদের রচনার মধ্যে দিয়ে মনুষ্যত্বের পরিচয় প্রকাশ করতে সমর্থ হয়েছিলেন। লৌকিক প্রেম সঙ্গীত মাত্রই দর্পণের মতো নির্মল, সহজ প্রেমের ধর্মই হলো নির্মলতা। ময়মনসিংহ গীতিকাগুলির অবলম্বন সহজ প্রেম। ময়মনসিংহ গীতিকাগুলির মধ্যে শ্রেষ্ঠ মহুয়া পালা একটি লৌকিক প্রেম কাহিনী নিয়ে রচিত। মহুয়া পালা নায়িকা প্রধান। মহুয়া এই পালার নায়িকা এবং কেন্দ্রীয় চরিত্র, এবং পালাটির নামকরণও নায়িকার নামে। এই পালার নায়ক নদ্দার চাঁদ একজন তরুণ ব্রাহ্মণ যুবক বামনকান্দা গ্রামের তালুকদার। 24টি পরিচ্ছেদে বিভক্ত পালার চতুর্থ পরিচ্ছেদে নদ্দার চাঁদের সাক্ষাৎ পাওয়া যায় যখন হুমরা বেদে তার দলবল নিয়ে নায়কের বাড়িতেই খেলা দেখাতে আসে। সভা কইরিয়া বৈশা আছে ঠাকুর নদ্দার চান, আসমানে তারার মধ্যে পূর্ণমাসীর চান। বেদের দলের মধ্যে রূপসী কন্যা মহুয়াকে দেখে নদ্দার চাঁদ মুগ্ধ হল, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। মহুয়া সুন্দরী ও নদের চাঁদের প্রতি আকৃষ্ট হল। মায়ের অনুমতি নিয়ে নদের চাঁদ বেদের দলকে তার গ্রামে বাস করার জন্য বাড়ি ও জমি দিল। বেদের দল যাযাবর বৃত্তি ত্যাগ করে সেই গ্রামেই বাস করতে লাগলো। মহুয়ার মুখ চেয়েই নদ্দার চাঁদের মুক্তহস্তে দান, এই ব্যাপারটা সহজেই অনুমেয়। পৃষ্ঠা 176। নিভৃত স্থান জলের ঘাটে নিয়মিত নদের চাঁদের সঙ্গে মহুয়ার দেখা সাক্ষাৎ ও প্রেম পর্ব শুরু হলো। উভয়ের সমস্ত খবর আগ্রহ সহকারে জেনে নিল। নদের চাঁদ জানতে পেরেছে যে মহুয়া হুমরা বেদের কন্যা নয়। 6 মাসের পরমা সুন্দরী শিশুকন্যা মহুয়াকে হুমরা বেদে চুরি করেছে তার মায়ের কোল থেকে। তাই কপালের লিখনবশত মহুয়া ব্রাহ্মণ কন্যা হয়েও বেদের দলে খেলা দেখিয়ে বেড়াচ্ছে। নদ্দার ঠাকুর তাকে সুযোগ মতো জানিয়েছে যে সে অবিবাহিত। নদ্দার ঠাকুর আরও জানিয়েছে, কঠিন আমার মাতা পিতা, কঠিন আমার হিয়া, তোমার মতো নারী পাইলে করি আমি বিয়া।
উত্তরে মহুয়া কৃত্রিম রোষ প্রকাশ নদ্দার ঠাকুরকে বলেছে তার মতো নির্লজ্জের গলায় কলসি বেঁধে জলে ডুবে মরা উচিত। একেবারে কবির লড়াইয়ের মতো যোগ্য প্রত্যুত্তর দিয়েছে নদের চাঁদ। কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গাং, আমি ডুইবা মরি। প্রেমের এমন কবিত্বময় অভিব্যক্তি সত্যই দুর্লভ। নদ্দার চাঁদ ব্রাহ্মণ যুবক হলেও তার মধ্যে ব্রাহ্মণোচিত সংস্কার কিছুমাত্র নাই। সে প্রথম দর্শনেই মহুয়াকে ভালোবেসেছে। মহুয়াকে দেখা মাত্রই তার মধ্যে প্রেমের শতদল আপনা হতেই বিকশিত হয়েছে। প্রেমের অপরিমিত শক্তি তাকে বাধা অতিক্রম করার সাহস জুগিয়েছে। হুমরা বেদে যখন জানতে পেরেছে তাদের গোপন অভিসারের কথা, তখন বেদের দল নিয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে আবার যাযাবর বৃত্তি গ্রহণ করেছে। দশম পরিচ্ছেদে বেদের দলের পলায়নের সংবাদে নদ্দার ঠাকুরের প্রতিক্রিয়া বর্ণিত হয়েছে। যখন নাকি নদ্দার ঠাকুর এই কথা শুনিল, খাইতে বইয়া মুখের গরাস ভূমিতে ফেলিল। এরপর মায়ের কাছে মিথ্যাচার করে সে দেশান্তরী হয়েছে প্রেমিকার খোঁজে। দীর্ঘ 6 মাস পর আবার তারা মিলিত হয়েছে, কিন্তু হুমরা বেদের চোখ এড়াতে পারেনি। মহুয়া তাকে গৃহে ফিরে যাবার পরামর্শ দিলে সে মেনে নিতে পারেনি। তোমায় যদি না পাই কন্যা, আর না যাবাম বাড়ি, এই হাতে মা রোলো কন্যা, আমার গলায় ছুরি। বীরাঙ্গনা নায়িকা নায়ককে নিয়ে ঘোড়ায় চড়ে দেশান্তরী হয়েছে। তাদের জীবনে বারবার এসেছে বাধা। নদ্দার চাঁদের প্রাণ সংশয় হয়েছে। মহুয়া তার রূপের জন্য ধূর্ত সদাগর ও অসৎ সন্ন্যাসীর পাল্লায় পড়ে প্রত্যুৎপন্ন মতিত্বের জোরে সব বাধা অতিক্রম করেও শেষ রক্ষা হয়নি। পালক পিতার নির্দেশ মেনে প্রেমিকের গলায় ছুরি না মেরে সে নিজে আত্মঘাতিনী হয়েছে এবং বেদের দল হত্যা করেছে নদের চাঁদকে। শেষে হুমরা বেদে পর্যন্ত অনুতপ্ত হয়েছে। বাড়ি ঘর ছাইয়া ঠাকুর আইল কন্যার লাগি, দুইয়েই পাগল ছিল এই দুইয়ের লাগি। হুমরার আদেশে তারা কয় বড় কাটিল, একসঙ্গে 2 জনে মাটি চাপা দিল। 2. চরিত্র হুমরা বেদে। হুমরা বেদের পরিচয়। সে প্রথমে ডাকাত সর্দার এবং পরে যাযাবর বেদের দলের সর্দার, মহুয়ার পালক পিতা। পৃষ্ঠা 177। মাত্র 6 মাস বয়সে হুমরা বেদে মহুয়াকে তার মায়ের কোল থেকে চুরি করে নিয়ে আসে এবং পিতৃস্নেহে তাকে বড় করে তোলে। 6 মাসের শিশু কন্যা পরমা সুন্দরী, রাত্রি নিশাকালে হুমরা তারে করল চুরি। 24টি পরিচ্ছেদে বিভক্ত দ্বিজ কানাই রচিত ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত মহুয়া পালার প্রথম পরিচ্ছেদে আমরা হুমরা বেদের পরিচয় পাই। হুমরা বেদের বাস ছিল গভীর বনে। মাত্র 2টি পংক্তিতে বলা হয়েছে, চান্দ সুরুজ নাই আন্দারিতে ঘেরা, বাঘ ভাল্লুক বইসে মাইনসেন নাই লড়াচড়া, বনেতে করিত বাস হুমরা বাইদ্যা নাম, তাহার কথা শুনো কইরে হিন্দু মুসলমান। হুমরা ডাকাতের সর্দার হলেও পালায় তার ডাকাতির কোনো বিবরণ প্রদত্ত হয়নি। হুমরার চুরি করা শিশুকন্যার নামকরণ হুমরা নিজেই করেছে মহুয়া। 2য় পরিচ্ছেদে বর্ণিত হয়েছে হুমরার সদল বলে গাঢ় পাহাড় সংলগ্ন বনভূমি ত্যাগ করে সুন্দরী যুবতী পালিতা কন্যা মহুয়াকে নিয়ে বামনকান্দা গ্রামে খেলা দেখাতে এসেছে নদের চাঁদের বাড়ি। হুমরা বেদে হৃদয়হীন। সে নদ্দার চাঁদ ও মহুয়ার পরস্পরের প্রতি গভীর ভালোবাসাকে স্বীকার করতে পারেনি এবং তাদের এই ভালোবাসার বন্ধনকে সে মেনে নিতে চায় না। তাদের পরস্পরকে দূরে সরিয়ে রাখার জন্য সে নদ্দার চাঁদের দেওয়া বসবাসের জন্য বাড়ি ও চাষ করার জমি ছেড়ে আবার তাদের যাযাবরের জীবন বেছে নিয়ে বামনকান্দা গ্রাম ত্যাগ করে। এমনকি সে নদ্দার চাঁদকে হত্যা করার জন্য পালিতা কন্যার হাতে বিষ মাখানো ছুরি তুলে দিয়েছে। মহুয়া আত্মঘাতিনী হলে তার নির্দেশে নদ্দার চাঁদকে হত্যা করেছে তার দলের লোকেরা। অত্যন্ত আদরের পালিতা কন্যা মহুয়া, যাকে হুমরা বেদে পিতামাতার স্নেহ দিয়ে 6 মাসের শিশু থেকে ষোড়শী করেছে, সেই পালিতা কন্যার মৃত্যুতে তার মোহভঙ্গ ঘটেছে। সে অনুতাপে দগ্ধ হয়েছে। হুমরা বাইদ্যা ডাক দিয়া কয়, মাইনকা ওরে ভাই, দেশেতে ফিরিয়া মোর আর কার্য নাই, বাড়ি ঘর ছাইরা ঠাকুর আইল কন্যার লাগি, দুইয়েতে পাগল ছিল এই দুইয়ের লাগি। হুমরাকে আপাত দৃষ্টিতে খলচরিত্র মনে হলেও তার মধ্যে মায়া মমতা স্নেহ বাৎসলতার পরিচয় পাওয়া যায়, যা পাঠকের মনে হুমরা বেদের প্রতি সহানুভূতি জাগায়। শেষ পর্যন্ত সে সব ত্যাগ করে বনবাসী হয় পালিতা কন্যা মহুয়ার জন্য শোকে। আবার পড়ছি।
হোমরাকে আপাতদৃষ্টিতে খলচরিত্র মনে হলেও তার মধ্যে মায়া, মমতা, স্নেহবৎসলতার পরিচয় পাওয়া যায়, যা পাঠকের মনে হোমরা বেদের প্রতি সহানুভূতি জাগায়। শেষ পর্যন্ত সে সব ত্যাগ করে বনবাসী হয় পালিতা কন্যা মহুয়ার শোকে। ৩. চরিত্র মাইনকা, হোমরা বেদের ভাই সঙ্গী। দ্বিজ কানাই রচিত ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত মহুয়া পালার মাইনকা চরিত্রটি কথা খুব বেশি বলা নেই। সর্দার হোমরা বেদের দলের মধ্যে তার উপস্থিতি টের পাওয়া যায়। মাইনকা হোমরা বেদের ছোট ভাই এবং সর্দারের ছায়া সঙ্গী রূপে দলে তার অবস্থান। ডাকাতি করিত বেটা ডাকাইতের সর্দার, মাইনকা নামে চুরু ভাই আছিল তাহার। মাইনকার সঙ্গে সর্দার সব ব্যাপারে পরামর্শ করে। যে কোনো কার্য করার আগে সর্দার ছোট ভাইয়ের সঙ্গে যুক্তি করে সেই কাজে হাত দেয়। পৃষ্ঠা ১৭৮ এবং পরামর্শদানে মাইনকার বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। যেমন হোমরা বেদে দলবল নিয়ে বিদেশে খেলা দেখাতে যেতে চাইলে মাইনকা পরামর্শ দেয়, বৈদেশেতে যাব আমরা শুক্রবাইরা দিন, কারণ শুক্রবার সাধারণত শুভ দিন এবং কোনো স্থানে যাত্রা করার পক্ষে শুভ। বামনকন্দ্রা গ্রামে নদের চাঁদ বেদের দলকে স্থায়ী বসবাসের জন্য বাড়ি ও চাষ করার জমি দান করলে বেদের দল সুখে বাস করতে থাকে। নর্দার চাঁদ ও মহুয়ার মেলামেশা এবং নদীর ঘাটে নিত্য দেখা সাক্ষাৎ এবং উভয়ে প্রেম পর্ব হোমরা বেদের চোখ এড়ায় না। তাই হোমরা বেদে দলবল নিয়ে বামনকান্দা গ্রাম ছেড়ে চলে যেতে চাইলে মাইনকা বলে, মাইনকিয়া বলে এমন কথা না কহিও তুমি, ছাইরা যাইতে মন না চলে সোনার বাড়ি জমি। মাইনকার এই কথার মধ্যে সাংসারিক বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। হোমরা বেদের কিন্তু গ্রাম ছেড়ে চলে যাওয়া ছাড়া গত্যন্তর নেই, অথচ ভাইয়ের কথার মূল্য তার কাছে অনেক বেশি। তাই সে ভাইকে চলে যাওয়ায় রাজি করানোর জন্য বলে, বাড়ি ঘর পইরা থাকুক সাইলের চিরা, এই দেশেতে না থাইক্য ভাইরে আমার মাথার কিরা। পালার শেষে যখন মহুয়ার শোকে কাতর হোমরা বেদে সব ছেড়ে বনবাসী হওয়ার সিদ্ধান্তে অটল থেকেছে, তখনও সে ভাইয়ের কাছে সে কথা জানিয়েছে। হোমরা বাইদ্যা ডাক দিয়া কয়, মাইনকা ওরে ভাই, দেশেতে ফিরিয়া মোর আর কার্য নাই। ৪. চরিত্র সাধু সদাগর। সাধু নামের এই অসাধু ব্যক্তিটির উপস্থিতি মহুয়া পালার সপ্তদশ পরিচ্ছেদে। নদের চাঁদ ও মহুয়া হোমরা বেদের দলের ডেরা থেকে সকলের চোখ এড়িয়ে পালিয়ে যাওয়ার পথে পার্বত্য নদীর তীরে দাঁড়িয়ে সাধু সদাগরের ডিঙা দেখতে পেয়ে তাদের থামতে বলে এবং নদী পার করে দেওয়ার অনুরোধ জানায়। গইন ও গম্ভীরা নদী সাঁতারও না জানি, পার কইরা দিলে বাঁচে এ দুটি পরাণী। নামেতে সাধু হলেও সদাগর ব্যক্তিটির চরিত্র ভালো ছিল না, তা তার প্রথম প্রতিক্রিয়াতেই টের পাওয়া যায়। কন্যারে দেখিয়া সাধু মন হইল পাগল। সে মহুয়ার রূপে পাগল হয়ে তাদের নদী পার করে দেওয়ার উপকারের অছিলায় ডিঙিতে তোলে। সদাগর সাধু মাঝি মল্লাদের সঙ্গে পরামর্শ করে রূপসী কন্যা মহুয়াকে ভোগ করার ইচ্ছায় সঙ্গী নদের চাঁদকে কৌশলে নদীর জলে ফেলে দেয়। এরপর সদাগর সুন্দরী কন্যার মন পাবার জন্য নানা রকম লোভের ইঙ্গিত দেয়। হীরামণি যথায় পাইবাম ডালা বাইনা দিয়া, লক্ষ টাকার হার তোমায় দিব গড়াইয়া। প্রাণের বন্ধু প্রেমিক নদের চাঁদের জীবন রক্ষা করার জন্য মহুয়া মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সে কপট ভালোবাসা দেখিয়ে সাধুকে বিষ মেশানো পান খাইয়ে এবং সাধুর ডিঙা জলে ডুবিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে প্রেমিককে উদ্ধার করার জন্যে। পৃষ্ঠা ১৭৯। ঝম্প দিয়া পরে কন্যা জলেরও উপর, ভরা শহর সাধুর নাও ডুইবা হইল তল। এরপর সাধুর কি হয়েছে লোককবি তা বলেননি। ৫. সন্ন্যাসী চরিত্র। মহুয়া পালা ২০ পরিচ্ছেদে আছে সন্ন্যাসীর পালা। বনের মধ্যে ভগ্ন দেব মন্দিরে সন্ন্যাসীর বাস। সন্ন্যাসীর মতোই জটা জুটোধারী মুখময় দাড়ি গোঁফ বুদ্ধিমতী মহুয়া সন্ন্যাসীর পায়ে ধরে কান্নাকাটি করে। তাকে সন্তুষ্ট করে পতি নদের চাঁদের প্রাণ বাঁচানোর ব্যবস্থা করে। সন্ন্যাসীর অভিপ্রায় উপলব্ধি করতে পেরে মহুয়া বলে, স্বামী রে বাঁচাও আগে সত্য করি আমি, যাহা চাও তাহা দিব বাঁচাইলে পরাণী। সর্বত্যাগী সন্ন্যাসী হলেও এই ভণ্ড ব্যক্তিটি দেহের ক্ষুধা জয় করতে সমর্থ হয়নি। তাই সুন্দরী মহুয়ার যৌবনে সে আকৃষ্ট হয়ে তাকে কুপ্রস্তাব দেয়। মণি বলে, কন্যা তুমি আমার কথা শুনো দিয়া মন,
পায়ে ধরি মাগি কন্যা তোমারও জৈবন। সন্ন্যাসীর মনস্কামনা পূর্ণ হয়নি। বুদ্ধিমতী মহুয়া সুন্দরী কৌশলে সন্ন্যাসীর আশ্রয় থেকে অসুস্থ স্বামীকে নিয়ে গভীর রাত্রিতে পলায়ন করে। সন্ন্যাসীর আর কোনো খবর পল্লীকবি পাঠকদের জানাননি।